আসসালামু আলাইকুম। তো আমাদের জারণ বিজারণের আলোচনাটা চলমান আছে। আমরা আগের ভিডিওতে এসএসসির জন্য বা এসএসসি লেভেলের জন্য যতটুকু দরকার ছিল ঠিক ততটুকু আলোচনা করছি। আজকে আমরা এইচএসসি লেভেলের জন্য যে আলোচনাটুকু দরকার সেই আলোচনাটুকু করব। তো এই আলোচনাটা দেখার আগে আমরা যদি সম্ভব হয় আমাদের আগের এসএসসি লেভেলের জন্য যে আলোচনাটুকু করা হয়েছে সেটা দেখে আসলে একটু ভালো হয়, তাহলে এটা বুঝতে আরো সহজ হবে। তো আমরা এইচএসসি লেভেলে মূলত আমাদের যে কাজটা করার লাগে জারণ বিজারণের সমতাকরণ করতে লাগে। ঠিক আছে? তো এখানে আমি কিছু আমি কাজগুলো স্টেপ বাই স্টেপ করব। তো ফার্স্ট অফ অল যে 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে, ফার্স্ট অফ অল আমাকে করতে হবে কি বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। তো এই যে এখানে আমি একটা বিক্রিয়া জন্য বিক্রিয়ক নিয়ে রাখছি। ঠিক আছে, একটা জারক নিছি, একটা বিজারক নিছি, নিয়ে এখানে ওয়াট চিহ্ন দিয়ে রাখছি, মানে বিক্রিয়াটা আমি এখানে করি নাই এখন। ঠিক আছে, তো বিক্রিয়াটা কিভাবে করে করব এই জন্য আমরা দুইটা পয়েন্টে আলোচনা করব। এই একটা দুইটা, প্রথম পয়েন্ট হচ্ছে কি যতটা ধাতু থাকবে ততটি সালফেট বা ক্লোরাইড লবণ বানাবো। মানে এই যে বিক্রিয়কে ঠিক যতগুলা ধাতু থাকবে, তো এখানে কয়টা ধাতু আছে, এই যে পটাশিয়াম এই যে একটা ধাতু, ম্যাঙ্গানিজ একটা ধাতু, ফেরাম এটা একটা ধাতু, তাহলে এখানে তিনটা ধাতু আছে। তাহলে এখানে বলছে যতটি ধাতু থাকবে ততটি লবণ বানাবো। ধাতু আছে তিনটা, তাহলে তিনটা লবণ হবে। এখন কোন লবণ হবে, সালফেট লবণ হবে না ক্লোরাইড লবণ আছে? তো এখানে এই বিক্রিয়াটা আমরা এসিডিউ মাধ্যমে করতে পারি, আবার কি ক্ষারীয় মাধ্যমেও করতে পারি। তো আমরা এসইউ মাধ্যমে বিক্রিয়াটা কিরকম হবে সেটা দেখছি। তো এসিডিউ মাধ্যম তৈরি করার জন্য এখানে আমি একটা সালফিউরিক অ্যাসিড দিছি। ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিড যেহেতু এখানে কি আছে সালফেট আছে, তাহলে এখানে আমার অবশ্যই এটা সালফেট লবণ হবে। তো সালফেট লবণ না নিয়ে আমি যদি একটা সালফিউরিক অ্যাসিড না নিয়ে আমি যদি HCl নিতাম, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতাম, তাহলে আমার এখানে ক্লোরাইড লবণ তৈরি হইতো আর কি। ঠিক আছে, তারপরে কি সাথে পানি যোগ করে দিব। তো ফার্স্ট কাজটা আমি করি এখানে, এই যে পটাশিয়াম বা ম্যাঙ্গানেট, এর সাথে আছে আমার হচ্ছে কি ফেরাস সালফেট, আর অম্লীয় মাধ্যম তৈরি করার জন্য আছে হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। তো যতগুলা কি আছে ধাতু আছে ততগুলো আমাকে কি করতে হবে, লবণ তৈরি করতে হবে। তো এই হলো একটা লবণ, দুইটা লবণ, তিনটা লবণ। তো এখানে যোজনী আমরা আমাদের এইচএসসি বইটাতে একটা ছক দেওয়া আছে। ছকের মধ্যে আমরা দেখতে পাবো যে বিক্রিয়ার আগে Fe2+, বিক্রিয়ার পরে হয়ে যায় হচ্ছে কত Fe3+ হয়ে যায়। এই জিনিসগুলোকে আমাদেরকে অনেকটা বিপরীত শব্দের মতো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করার সময় আমার এমএন এমএনটা বিক্রিয়ার পরে হয়ে যায় এমএন, এখানে থাকে হচ্ছে +7 থাকে আর কি। ঠিক আছে, +7টা এটা বিক্রিয়ার পরে হয়ে যায় হচ্ছে হচ্ছে আমার কি হয়ে যায় Mn2+ হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাকে আমাদের ওই বইয়ের মধ্যে একটা ছক আছে এইচএসসির, যে আমাদের হাজারি নাগের বই কিংবা গুহুর বই যেই বই হোক না কেন, সেই বইয়ের মধ্যে একটা ছক আছে। এই ছকের মধ্যে এই জারক বিজারকের বিক্রিয়ার আগের অবস্থা এবং বিক্রিয়ার পরের অবস্থাগুলো, ওগুলো আমাদেরকে ওখান থেকে একটু জেনে আসতে হবে বা ওগুলো একটু মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, তো ওখান থেকে আমরা ওটা জেনে আসলে তো জারণ বিজারণ করাটা সহজ হবে আমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করবো, লবণ বানাবো। এই পটাশিয়াম ধাতুর একটা লবণ বানাবো, আর ম্যাঙ্গানিজ ধাতুর একটা লবণ বানাবো, ফেরামের একটা কি বানাবো, লবণ বানাবো। ঠিক আছে, এই যে ফেরামিন লবণ হলো, পটাশিয়ামের লবণ হলো, আর ম্যাঙ্গানিজ লবণ হলো, সাথে পানি। তারপরে 2 নম্বর কাজ হচ্ছে কি, তাহলে 1 নম্বর কাজ কি ছিল, যে বিক্রিয়া সম্পূর্ণকরণ করা, সেটা আমাদের ডান হয়ে গেছে। 2 নম্বর কাজ হচ্ছে কি জারণ মান লিখবো। তো আমরা এসএসসি লেভেলের আলোচনাতে যেভাবে করে জারণ মানগুলো লিখছিলাম, এখানেও ঠিক সেভাবে করে লিখবো, যে একক জারণ মান বসাবো আর কি। ঠিক আছে, তো এই যে পটাশিয়ামের জারণ মান হচ্ছে কত, +1। এই যে অক্সিজেন একটা অক্সিজেন জারণ মান হচ্ছে কত, -2। চারটা আছে জন্য কি -2 × 4, তাহলে টোটাল কত হইলো -2 × 4, তাহলে -8 আর +1, তাহলে কত হচ্ছে -7। আর টোটালটা যেহেতু জিরো, সামগ্রিক ভাবে জিরো, তাহলে ম্যাঙ্গানিজের হচ্ছে কত, +7। বুঝা গেছে? ওকে,
তারপর এখানে অক্সিজেনের হচ্ছে কত -2 ইন্টু হচ্ছে কত 4, -2 ইন্টু 4 8। আমরা জানি বিক্রিয়ার আগে এটার জার্মান মান থাকে হচ্ছে কত 2 প্লাস, তাহলে হচ্ছে কত এখানে -4 এখানে +2, তাহলে হচ্ছে থাকতেছে মান হচ্ছে কত -6। তাহলে জিরো করার জন্য সালফারের যোজনীয় হবে কত +6, সরি যার সালফারের জার্মান মান হবে +6। হাইড্রোজেনের এখানে কত +1 ইন্টু কত 2, অক্সিজেন কত -1 ইন্টু 4, তাহলে এখানে সালফার হচ্ছে কত +6। সেম ভাবে এখানে আমার জানি যে বিক্রিয়ার পরে Fe3+ হয়, 3+ আর দুইটা আছে জন্য কত ইন্টু 2, অক্সিজেন হচ্ছে কত, অক্সিজেন হচ্ছে -2। আর এখানে কয়টা অক্সিজেন আছে, অক্সিজেন কিন্তু আছে এই যে 4টা, আর এখানে একটা 3 গুণ, 3 4 কত 12, এই জন্য একটা 12 গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে হিসাব নিকাশ করে এখানে আমার সালফার হচ্ছে, সালফার কয়টা আছে, সালফার কিন্তু 3টা আছে, কিন্তু একটা সালফারের কত +6 ইন্টু 3। তারপর এখানে পটাশিয়ামের কত +1 ইন্টু 2, অক্সিজেন আছে কত +1 ইন্টু 4, হিসাব নিকাশ করে এখানে +6, এখানেও সেম ভাবে হিসাব করতে হবে, এখানেও সেম ভাবে হিসাব করতে হবে। তো এই জারণ মানের হিসাব নিকাশটা, এটার প্রবলেমটা দূর করার জন্য আমাদের বইয়ের হেল্পটা নিতে হবে। যে বললাম যে বক্সের মধ্যে বিক্রিয়ার আগের অবস্থা পরের অবস্থা, ওই কনসেপ্টটা একটু ভালো করে মানে আমাদের জানার লাগবে, তাহলে আমরা পারবো। ঠিক আছে, আচ্ছা। তো আমার প্রথম কাজ ছিল হচ্ছে বিক্রিয়া সম্পূর্ণকরণ করা, সেটা হয়েছে। দ্বিতীয় কাজ হচ্ছে জারণ মান লেখা, সেটা লেখা হয়েছে। 3 নম্বর কাজ হচ্ছে কঙ্কাল সমীকরণটা লেখা। কঙ্কাল সমীকরণ মানে কি, এখানে দর্শক গানগুলোকে বাদ দিয়ে লিখবো। ঠিক আছে, কঙ্কাল সমীকরণ মানে হচ্ছে আমরা এখানে দর্শক গানটাকে বাদ দিয়ে লিখবো। তো এই যে পটাশিয়ামের এই যে পটাশিয়ামটা এখানে ছিল, ঠিক আছে, এই পটাশিয়ামের জারণ মান কত আছে +1। বিক্রিয়ার পরে পটাশিয়াম কোথায় আছে, এই যে পটাশিয়াম এখানে আছে, এখানেও কত +1। অনেকে বলতে পারে যে এখানে তো পটাশিয়ামের +2 হয়েছে, না, +2 হয় নাই। আমরা একটা পরমাণুর ক্ষেত্রে দেখবো, দুইটা পরমাণুর ক্ষেত্রে দেখবো না। একটা পরমাণুর কত +1, এখানে একটা পরমাণুর কত +1, তার মানে পটাশিয়ামের জারণ মান চেঞ্জ হয় নাই। তাহলে এটা দর্শক গান, তাহলে এটা আমরা লিখতে পারবো না। ঠিক আছে, তারপর এই যে সালফারের বিক্রিয়ার আগে হচ্ছে কত +6, বিক্রিয়ার পরেও হচ্ছে কত +6 +6 +6, তার মানে এটাও আমি লিখতে পারবো না। অক্সিজেন কত -2 -2 -2 -2 -2 -2, তাহলে অক্সিজেনকে আমি লিখতে পারবো না। হাইড্রোজেনের কত +1 +1, তাহলে হাইড্রোজেনকেও আমি লিখতে পারবো না। তাহলে লিখতে পারবো কি, শুধু এই যে এখানকার Fe2+ বিক্রিয়ার পরে Fe3+ লিখতে পারবো। আর এই যে ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজটা কত আছে +7, কিন্তু এখানে হয়ে গেছে কত +2, তাহলে ম্যাঙ্গানিজটাকে লিখতে পারবো। ঠিক আছে, এই হলো ম্যাঙ্গানিজটাকে লিখতে পারলাম। এখন এখানে প্রশ্ন হতে পারে যে আমি এখানে ম্যাঙ্গানিজের সাথে অক্সিজেনটাকে কেন লিখলাম। আসলে ওই যে বললাম যে ছোপের যে কথাটা, ছোপটার মধ্যে আমরা দেখবো, বা ছোপটা দেখলে লক্ষ্য করলে দেখা যাবে যে ম্যাঙ্গানিজটা বিক্রিয়ার পরে এই অবস্থা প্রাপ্ত হয়। তো আমরা যদি চাই এটাকে অক্সিজেনটাকে বাদ দিয়ে লিখতে যদি চাই, তাও আমাদের জিনিসটা হবে আসলে। কিন্তু আমরা বই ভাবে করে, আমাদের হাজারিন আগের বই লেখা আছে, ওটাকে আমরা ফলো করার জন্য এখানে এটা লিখে রাখছি। ঠিক আছে, সো এটা আমরা লিখলাম। তো এখন আমরা আগের মতো কাজ করবো, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া গুলাকে লিখবো আর কি। তাহলে এই যে দুইটা বিক্রিয়ক আছে, দুইটার মধ্যে যে কোনো একটাকে নিবো। ধরলাম আমি Fe2+ নিলাম, তাহলে এই যে Fe2+টা বিক্রিয়ার পরে কত Fe3+, তাহলে কয়টা বেশি, তিনটা বেশি। সরি, দুই বড় না তিন বড়, তিন বড়। দুই বড় নাকি তিন বড়, তিন বড়। কত বড়, এক বড়, জন্য একটা ইলেকট্রনকে কি করে দেব, যোগ করে দেব। এই 5টা কিন্তু আমি পরে, 5 এর কথা আমি এখন বলতেছি না, 5টা পরে আসবে। Fe2+ Fe3+, তো দুই বড় না তিন বড়, তিন বড়। কয়টা বড়, একটা বড়, জন্য একটা ইলেকট্রন আমি এখানে যোগ করছি। ঠিক আছে, এটা জারণের ক্ষেত্রে চলে গেল। তারপরে ম্যাঙ্গানিজটাকে লিখলাম, এই যে এটাকে লিখলাম, তারপরে 2। তো ম্যাঙ্গানিজ এখানে কত ছিল, 7 ছিল, এখানে কত 2, তাহলে কয়টা, 5টা। তাহলে এই যে এখানে আমি কি 5টা ইলেকট্রনকে যোগ করে দেব। ঠিক আছে, তারপর এখানে কতগুলো এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে অক্সিজেন কয়টা আছে, 4টা অক্সিজেন আছে না। যতগুলো অক্সিজেন আছে বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক ততগুলাকে আমি পানি যোগ করবো। 4টা অক্সিজেন ছিল, এই জন্য 4টা পানি এখানে নিছি। 4টা পানি নেওয়ার ফলে এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেল, 4 দুগুণ 8 হাইড্রোজেন হয়ে গেল না। এই 4টা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এখানে 4টা হাইড্রোজেন নিয়ে নিলাম, বা প্রোটনকে নিলাম আর কি। H+ মানে প্রোটন। ঠিক আছে, এই যে 8টা প্রোটনকে নিলাম এই যে হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, তো আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের সমতা করতে লাগে।
তো এখানে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা? 5টা। বাট এখানে ইলেকট্রন ছিল, ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? একটা। এই জন্য আমরা কি করবো, এখানে একটা 5, এখানে একটা 5, এখানে একটা 5 বসাবো। এটা হবে আমার 1 নম্বর সমীকরণ, এটা হবে হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তারপরে করবো কি, 5 নম্বর কাজ হচ্ছে সমীকরণ দুইটাকে আমরা যোগ করব। ঠিক আছে, এই যে সমীকরণ দুইটাকে লিখলাম, এই যে 5টি ইলেকট্রন কি হয়ে যাবে? ব্যালেন্সড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি বাকি যে এই জিনিসগুলো অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্ট জিনিসগুলোকে আমি এখানে বসায় দিব। বসানোর পর 6 নম্বর কাজ হচ্ছে কি, আমার দর্শক আয়নগুলোকে বসাবো। আর দর্শক আয়নগুলোকে বসানোর সময় এই যে সামনের যে ভ্যালু গুলা 5 কিংবা এখানে 1, এখানকার 8, এখানকার 5, এখানকার 1, এখানকার 4, এগুলাকে আমি শুরুতে বিবেচনা করব না, আমি শুধু জাস্ট দর্শক আয়নগুলাকে বসাবো। তো এই ফেরামের সাথে আমার দর্শক আয়ন সালফেট, এখানে আমরা সব সালফেটকে দর্শক আয়ন হিসেবে দেখছি, সালফেটকে বসাইলাম। এখানে পটাশিয়াম দর্শক আয়ন ছিল, পটাশিয়ামটাকে বসাই দিলাম। ঠিক আছে, তারপরে এখানে এই যে এইচ প্লাস, এখানে দর্শক তিনি কে ছিল? সালফেট ছিল, সেটাকে বসাইলাম। এখানে সালফেট ছিল, সালফেটকে বসাইলাম। এখানে সালফেটকে বসাইলাম। তারপরে এখানে 4টা পানি, সেই 4টা পানিকে কি করলাম? বসাই দিলাম। এখন 7 নম্বর কাজ হচ্ছে কঙ্কাল সমীকরণের সাথে মিল রেখে মোল সংখ্যা বসাবো। আমি বললাম যে এখানে যে 5 কিংবা 8 কিংবা 5, এই জিনিসগুলাকে আমরা বিবেচনা না করেই 6 নম্বর কাজটা করব। 7 নম্বর কাজে যে আমি এখানে বসাবো, তবে কি বলছে এখানে? মোল সংখ্যার মিল রেখে। কেমন মিলটা রেখে? আমি এই চার থেকে চিন্তা করি, এখানে আমার কত আছে? 5 আছে। মানে এই যে Fe3+ এখানে কি আছে? 5 আছে। তো আমি এখানে যদি একটা, দেখো এখানে কি, এই যে যোজনীর ট্রান্সফার হওয়ার কারণে এখানে একটা 2 আসছে, এখানে একটা 3 আসছে। আমি যদি এখানে একটা 5 দিয়ে দেই, তাহলে আমার ফেরাম কটা হয়ে যাচ্ছে? 5 দুগুণা 10টা হয়ে যাচ্ছে। কিন্তু আমার ফেরাম কঙ্কাল সমীকরণে আসছে কয়টা? 5টা। তাহলে আমাকে এখানে এমন ভাবে মোল সংখ্যাটা বসাইতে হবে যেন কঙ্কাল সমীকরণের সাথে মিল থাকে। তাহলে এখানে আমি যদি 5 না বসাই, কত বসাই? 5/2 বসাই, তাহলে কি হবে? এই 2 কে ব্যালেন্স হয়ে যাবে, তার মানে কি 5টা থেকে যাবে, এটার সাথে কি মিলে যাবে। কথা বোঝা গেছে? ওই কথায় বলা হয়েছে কঙ্কাল সমীকরণের সাথে মিল রেখে মোল সংখ্যা বসাবো। তো এখানে কঙ্কাল সমীকরণের ফেরাম আছে কয়টা? 5টা। তো আমি এখানে যদি একটা 5 বসাই দিই, 5 একে 5, কোনো সমস্যা নাই। এখানে 1 আছে, 1 বসে দিলে কোনো সমস্যা নাই। হাইড্রোজেনের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, মানে এই জায়গায় চিন্তা করি, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 8টা। আর এখানে অলরেডি কত? 2টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে 4 বসলে কিন্তু 4 দুগুণা 8 হয়ে যাচ্ছে। আর এখানে আছে 5/2, এখানে 1, এখানে হচ্ছে কত? 4। তারপরে বলছে অপূর্ণ সংখ্যা বিশিষ্ট মল সংখ্যা এলে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবে। এখানে অপূর্ণ সংখ্যা আসছে না, তো যদি আমরা এটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা হয়ে যাবে না? তো এই দুইটা সব প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করে দেওয়া লাগবে। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10। 1 কে 2 দিয়ে গুণ করলে কত? 2। 4 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 8। এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? 5। এখানে হচ্ছে কত? 2। আর এখানে হবে কত? 8। তো এই যে এই কাজটা ম্যান্ডেটরি না, এই কাজটা না করলেও চলবে, তবে করাটা ভালো। তবু সর্বশেষ আমরা কি করব? সর্বশেষ আমরা কি অবশিষ্ট যে আয়নটা সেটাকে বসাবো। অবশিষ্ট আয়ন কোনটা ছিল? আমরা মূল বিক্রিয়াটার মধ্যে যদি চলে যাই, প্রথম যেখানে বিক্রিয়াটা সম্পূর্ণ করছিলাম, এই যে এখানে এই যে পটাশিয়াম সালফেট ছিল, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত বসাইনি, কোথাও বসাইনি। শেষে যে আমরা এই পটাশিয়াম সালফেটটাকে বসাই দিব। ঠিক আছে, তো এই স্টেপ বাই স্টেপ এভাবে করে আমরা কাজগুলো যদি করি, তাহলে আমরা অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণটা করতে পারবো। ধন্যবাদ।